সংস্কারের আগেই নির্বাচন কমিশন গঠন করা ঠিক হয়নি বলে মনে করেন টেলিভিশন সাংবাদিকরা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম। অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে তারেক রহমান বলেছেন যে সংস্কার করতে গিয়ে নির্বাচনে দেরি হলে সুযোগ নিতে পারে ষড়যন্ত্রকারীরা। আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমিও মনে করি যে আসলে যে প্রক্রিয়া আমাদের সরকার পরিবর্তন ঘটেছে, আমরা জানি সবাই যে সাবেক পতিত সরকার তারা এখন সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন। এই যে প্রক্রিয়ায় যে অবস্থায় যে সরকার এই মুহূর্তে আছে, এই প্রক্রিয়াটা সরকারের জন্য অলরেডি চ্যালেঞ্জিং হয়ে গেছে। দেশি বিদেশি ষড়যন্ত্র হবে না, আমি বলবো যে চলছে ষড়যন্ত্র, কিন্তু বিভিন্নভাবে চলছে। ফলে এই যে ষড়যন্ত্র চলছে, ফলে নির্বাচন প্রক্রিয়া যদি বেশি দেরি হয় তাহলে এই ষড়যন্ত্রের পরিমাণটা বেড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। যেমন ধরুন দেশের ভেতরে যদি আমি বলি যে আওয়ামী লীগ 15.5 বছরের মতো দেশ শাসন করেছে। এই যে 15.5 বছর দেশ শাসন করার সময় আমরা সবাই জানি যে বিপুল পরিমাণ টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে, এবং দেশের মধ্যে আওয়ামী লীগের যারা রাজনৈতিক কর্মী ছিলেন, নেতা ছিলেন, ব্যবসায়ী ছিলেন, তাদের কাছে বিপুল পরিমাণ টাকা জমা আছে। এই যে বিপুল টাকা, এই সমস্ত টাকা দিয়ে ষড়যন্ত্র করার সুযোগ থাকে। আওয়ামী লীগ দীর্ঘদিন শাসন করার কারণে, একটা ঐতিহ্যবাহী দল হবার কারণে তাদের যে একটা বিশাল বড় নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের মাধ্যমে ষড়যন্ত্র সুযোগ থাকে। তারপরে হচ্ছে যে আন্তর্জাতিকভাবে যদি আমরা মনে করি দেখি, যে বিশেষ করে ভারতের কথা যদি আমরা বলি, যে ভারত এখনো পর্যন্ত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক যে সম্পর্কটা, সেটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে যায়নি। ভারত মনে করে যে আসলে শেখ হাসিনার পরাজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশে তাদের একটা বিরাট বড় পরাজয় হয়ে গেছে। ফলে সেই পরিস্থিতি থেকে ভারতের দিক থেকে একটা ষড়যন্ত্র করার সম্ভাবনা থাকেই। যন্ত্রের আশঙ্কা আপনিও দেখছেন। স্যার, আরেকটি বিষয় জানতে চাই যে নির্বাচন সংস্কার কমিটির সঙ্গে বৈঠকে আজ সম্প্রচার মাধ্যমে সাংবাদিকরা বলেছেন যে সংস্কারের আগে ইসি গঠন করা ঠিক হয়নি। আপনি কি বলবেন? আমি মনে করি না আসলে তা। যেটা হচ্ছে যে ইসি একটা স্বাভাবিক প্রক্রিয়া। দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে ইসিটা ছিল না, মানে অনেকদিন এই যে একটা গ্যাপ ছিল, সেটাই বরং আমি মনে করি ক্ষতিকর বিষয়। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজ কিন্তু শুধু নির্বাচন করা না। নির্বাচনের কমিশনের অনেক কাজ আছে, তার মধ্যে একটি অন্যতম বড় কাজ হচ্ছে নির্বাচনী এলাকা নির্ধারণ করা, বিভিন্ন বিষয়। ফলে নির্বাচন কমিশন যদি না থাকে, তাহলে এই ইসি যেটা আপনি বলছেন সেটা যদি না থাকে, তাহলে তো যে নির্বাচনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাই শুরু করা যাচ্ছে না। এই নির্বাচন কমিশন তৈরি হবার পরেও তাদের সামনে মানে বিশাল বড় রকমের চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে 2 বছরের মধ্যে নির্বাচন অ্যারেঞ্জ করেও তাদের জন্য আমি মনে করি কঠিন হয়ে যাবে। যে কারণে একটা লম্বা সময় যদি নির্বাচন কমিশনের মধ্যে সদস্যদের অনুপস্থিতি থাকে, তাহলে নন ফাংশনিং একটা ইলেকশন কমিশন থাকে, তাহলে সেটা অবশ্যই নির্বাচনের জন্য ভয়াবহ চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যে কারণে আমি মনে করি সরকারের এই সিদ্ধান্তটি সঠিক ছিল, এবং সঠিক সময়ে তারা একটা নির্বাচন কমিশন গঠন করেছে। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই। রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটের মাধ্যমে নিতে অনেকেই বলেছেন, এ বিষয়ে আপনার একটু মন্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে যে আসলে দুই পক্ষই মানে মতামত দেওয়ার সুযোগ থাকে যে সরাসরি ভোট দেবো কিনা। প্রত্যেক দিকেই, অর্থাৎ সরাসরি ভোট দিলেও কিছু সুবিধা আছে, আবার যদি যে প্রক্রিয়া এখন রাষ্ট্রপতি নির্বাচিত হন, সেই প্রক্রিয়ারও কিছু সুবিধা আছে। সব দিকেই আবার কিছু অসুবিধাও আছে। যেমনটি ধরুন যে যে সরকার গঠন করবে, যে কোনো দলই সরকার গঠন করুন না কেন, প্রেসিডেন্ট যদি তাদের একই দলের না হয়, তাহলে বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবার সম্ভাবনা থাকে। পাকিস্তানে এরকম অনেক ঘটনা আছে, অতীতকালে ঘটেছে। আবার অন্যদিকে যদি আমরা দেখি যে একটা ইলেকশনের মাধ্যমে আলাদা করে প্রেসিডেন্ট নির্বাচন হয়, তাহলে এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্সের মতো তৈরি হতে পারে, অর্থাৎ জনগণের দুইবার সরকার নির্বাচন করার সুযোগ আসে। কিন্তু আমি মনে করি যে বর্তমান যে প্রক্রিয়াটা আছে সেটাই ভালো প্রক্রিয়া। কারণ রাজনৈতিক দলগুলো যদি এক দলের প্রেসিডেন্ট এবং অন্য দলের সরকার তৈরি হয়, তাহলে রাজনৈতিক দলগুলো একে অপরের উপরে দোষারোপ করবে, এবং সেই ক্ষেত্রে প্রশাসনিক যন্ত্র ঠিকমতো কাজ করতে পারবে বলে আমি মনে করি না। ফলে যে কারণে আমি মনে করি যে যে প্রক্রিয়াটি আছে এখন বিদ্যমান আছে, সেই প্রক্রিয়ার মধ্যে কিভাবে সংশোধন করে আরো ভালো নির্বাচন ব্যবস্থা করা যায়। মূল বিষয়টা মনে রাখতে হবে আমাদের, যে একটা নিয়মিত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা, নিয়মিত গ্রহণযোগ্য সুষ্ঠু অবাধ নির্বাচন করতে পারাটার মধ্য দিয়েই আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। স্যার, নির্বাচন সংস্কার কমিটি আজকে একটি প্রস্তাব দিয়েছে যে আগে স্থানীয় সরকার ও পরে জাতীয় নির্বাচনের কথা বলছে তারা। আপনি কি তাদের সাথে একমত কিনা?
তারা যে কথাটা বলছে সেই কথাটারও যুক্তি আছে, যেটা হচ্ছে যে নির্বাচন কমিশন যদি আগে একটা স্থানীয় সরকারের নির্বাচন করেন তাহলে তাদের অভিজ্ঞতা হবে, প্রতিবন্ধকতাগুলো তারা মোকাবেলা করতে পারবে এবং সেই ক্ষেত্রে তারা অভিজ্ঞতার আলোকে জাতীয় নির্বাচন ভালোভাবে আয়োজন করতে পারবেন। কিন্তু আবার আমরা যদি অন্যভাবে দেখি, যে সেটা হচ্ছে যে সংস্কার প্রক্রিয়া হবে, একটা লম্বা সময় ধরে সংস্কার হবে, সেই সংস্কারের পরে স্থানীয় সরকার হবে, স্থানীয় সরকার হবার পরে তারপরে জাতীয় নির্বাচন হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় জাতীয় নির্বাচন অনেক বেশি বিলম্বিত হতে পারে, এবং বেশি যদি বিলম্বিত হয় জাতীয় নির্বাচন, সেই ক্ষেত্রে সরকারের উপরে জনগণের চাপ তৈরি হইতে পারে। অর্থাৎ দেখুন, আমি অলরেডি দেখেছি আজকে আর পত্রপত্রিকায় এসেছে যে ভয়েস অফ আমেরিকার একটা জরিপে দেখা গেছে 61.1% মানুষ মনে করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া জরুরি। এবং এই যে বাংলাদেশের মতো রাষ্ট্র যে কোনো দল শাসন করুন কেন, অন্তর্বর্তীকালীন সরকারই হোক, তত্ত্বাবধায়ক সরকারই হোক, বা বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যাই যে দলই শাসন করুক না কেন, লম্বা সময় ক্ষমতায় থাকলে তাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হবে। জি, জনসমর্থন আস্তে বুঝতে আস্তে পেরেছি কমতে স্যার, থাকবে। আপনার বক্তব্য স্পষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।